লকডাউন। চারিদিকে দেশে লকডাউন ছিল। সবাই নিজের নিজের বাড়িতে বন্ধ ছিল। কিছু লোক নিজের জীবন আরামে কাটাচ্ছিল, কিন্তু কিছু জনের খাবার জুটছিল না। এদের মধ্যে একটা পরিবার ছিল যাতে মা, বাবা, ছেলে, সোনু আর মেয়ে সাচি থাকতো। সোনু একটু অহংকারী স্বভাবের ছিল। ওর নিজের আশেপাশের লোকেদের সাথে কোনো মান ছিল না। সাচি অনেক দয়ালু আর সরল স্বভাবের ছিল। সোনু আর সাচির মধ্যে কোনো মিল হতো না। কোনো না কোনো কথায় সব সময় দুজনের মধ্যে ঝগড়া চলতে থাকতো। সোনু, তুই আবার বই ছড়িয়ে দিলি। এগুলো আমি এক্ষুনি সাজিয়েছিলাম। তো আবার সাজিয়ে দে না। কোথায় তোর স্কুল যাওয়ার আছে? সারাদিন বাড়িতেই তো থাকিস তুই। তুইও তো ঘরেই থাকিস, কিছু তুইও করে ফেল। সোনু নিজের ঘর থেকে বেরিয়ে যায় আর কিচেনে গিয়ে বিস্কিটস খেতে শুরু করে। ওর থেকে কিছু খায় আর কিছু নিচে ফেলে দেয়। তখনই হঠাৎ তার মা ওখানে এসে যায় আর সোনুকে বকতে থাকে। সোনু, তুই এটা কি করতে থাকিস? তুই তো জানিস বাড়ি লকডাউন চলছে, যে কোনো জিনিস বাজারে খুব কষ্টে পাওয়া যাচ্ছে। তোর কি, তুই তো শুধু নষ্ট করতে জানিস। মায়ের আওয়াজ শুনে সাচিও ওখানে এসে যায় আর সোনির এই দুষ্টুমি দেখে একটু দুঃখ পায়। তখনই সাচি নিজের ব্যালকনির থেকে নিচে তাকায় যে সামনের বুড়ো আন্টির বাড়ির সামনে লোকেদের লাইন লেগে আছে। সাচি নিজের মাকে জিজ্ঞাসা করে, মা, বাইরে নিচে লাইন কেন লেগেছে? বাইরে তো লকডাউন আছে না? হ্যাঁ সোনা, কিন্তু কিছু লোক এরমও আছে যাদের দুই বেলার খাবারও পাচ্ছে না, আর সামনের বাড়ির আন্টি খাবার দেয়, তাই ওখানে লম্বা লাইন লেগেছে। মা, আমরা কি ওই লোকেদের সাহায্য করতে পারবো না? আমাদের কাছে টাকাও আছে, তুমি বাবাকে বলো না কিছু করতে। এই কথা সোনু কোনায় দাঁড়িয়ে শুনছিল। তুই পাগল হয়ে গেছিস কি? আমরা নিজেদের পয়সার কোনো জিনিস ওদেরকে কেন দেব? তখনই ফোনের ঘন্টি বাজে আর সোনুর মা ফোন ওঠায়। আপনি কোথায়? কবে আসবেন? আমি আসতে পারছি না উমা, এই সময় আমি হায়দ্রাবাদে আছি আর লকডাউনের জন্য আমি আসতে পারছি না। তোমরা সবাই নিজের খেয়াল রেখো। সাচির মা অনেক মন খারাপ করে ভাবতে থাকে, কে জানে তার স্বামী কিছু খেতেও পাবে কিনা। হোটেলও বন্ধ, রেল, বাস সবকিছুই তো বন্ধ। এদিকে সোনুর দুষ্টুমি দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। ও সব সময় মাকে বিরক্ত করতে থাকতো। কোনো দিনও এটা বানাও, কোনো দিন সেটা বানাও, আজকে এটা খাবো না, এটা আমার ভালো লাগে না। এইটাই ওর মা অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে এক সপ্তাহ পার হয়ে যায়। সোনুর বাবা বাড়ি আসে না। সাচি আর তার মা সবসময় তার বাবার জন্য চিন্তিত থাকে। কি হবে, কিভাবে হবে, কি করতে থাকবে। ওদিকে সোনুর বাবা যখন ফোন করে নিজের অসুবিধার ব্যাপারে কোনোদিনও বলতেন না, কারণ ফালতু উমা চিন্তিত হবে। একদিনের কথা, সোনু সব খাবার এই বলে ছেড়ে দেয় যে তার খাবার একেবারে পছন্দ নয়। মা, তোমার কি হয়ে গেছে? তুমি আজকাল ভালো খাবার কেন বানাও না? এটা কোনো খাবার হলো? আমি খাবো না, এটা নিয়ে যাও এখান থেকে। সোনু, এটা কেরম ব্যবহার মায়ের সাথে কথা বলার? ওখানে লোকেদের খাবারও জুটছে না, বাবাও এখনো বাড়ি আসেনি, কোথার থেকে আসবে খাবার? যদি তুমি এরম খাবার নষ্ট করতে থাকবে তো আমাদেরও সামনেওয়ালা আন্টির দরজায় লাইন লাগিয়ে দাঁড়াতে হবে। যা না এখান থেকে, কেন মাথা খারাপ করছিস? যা না, নিজের কাজ কর। তখনই মোবাইলে বাবার ভিডিও কল আসে। ভিডিও কল থেকে, বাচ্চারা কেমন আছে? ঠিক আছে, আপনি কেরম আছেন? কিছু খেয়েছেন কি না? আপনি অনেক চিন্তিত মনে হচ্ছেন। হ্যাঁ উমা, আমি একটু চিন্তিত, কারণ খাবার নেওয়ার জন্য আমি রোজ লাইনে দাঁড়াই, তারপর খাবার পাই। বাবা মায়ের সাথে কথা বলছিল তো কাছেই বসে সোনু সব শুনছিল। হঠাৎ সোনু পাশে এসে ওর মার থেকে মোবাইল নিয়ে বাবার সাথে কথা বলতে থাকে। বাবা, তুমি কি বললে? তোমাকে খাবার জন্য লাইনে দাঁড়াতে হয়? কথা বলতে বলতে সোনুর চোখ থেকে জল পড়ে যায় আর সে মাকে মোবাইল দিয়ে নিজের ঘরে চলে যায়। এই দেখে সাচি সোনুর ঘরে যায় আর জিজ্ঞেস করে, সোনু, কি হলো, তোর চোখে জল? হ্যাঁ সাচি,
আমি কোনোদিনও ভাবিনি কি খাবার জন্য আমাদের বাবাকে লাইনে দাঁড়াতে হবে। সোনু এই কথা বলে কাঁদতে শুরু করে। কাঁদিস না সোনু, তোর চোখে জল ভালো লাগে না। তুই ব্যাস খাবার নষ্ট করা ছেড়ে দে। তুই যদি না খাস তাহলে আমরা সেই খাবার অন্য কাউকে দিয়ে দেব। আমরা কম করে একজনকে তো সাহায্য করতে পারি। যারা নিচে দাঁড়িয়ে তারাও তো কারোর না কারোর বাবা সোনু। সাচি আর সোনুর কথা শুনে তার মাও ওখানে চলে আসে। সোনু মাকে বলে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও খাবার জিনিস নষ্ট করব না। সাচি, তুইও আমাকে ক্ষমা করে দে, তোকে আর কোনোদিনও বিরক্ত করব না। বাচ্চারা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কোনো জিনিস নষ্ট করা উচিত নয়, কারণ এরম সময় চলছে যেখানে প্রত্যেকটা জিনিসের দাম আছে। জাদুই ওষুধ। এই কিছুদিন আগের কথা, আমার এক বন্ধু আদিত্য গ্রাম থেকে শহরে আসে, কিন্তু জানা নেই কেন সে অনেক দুঃখিত আর অসুস্থ মনে হতো। আরে আদিত্য, এটা কি হয়েছে তোমার? জানি না বন্ধু, আমিও কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে আমার অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে। আদিত্য, আমি বললাম না বিছানা থেকে উঠো না। মা, আমাকে একটু খোলা হাওয়ায় যেতে দাও না, আমার বাড়িতে ভালো লাগছে না। আদিত্যের মা তার এই অসুখ থেকে অনেক চিন্তিত ছিল। সে কাউকে কিছু বলতে পারছিলেন না। ওনার ভয় ছিল যে এমনি নয় তো আদিত্য যে গ্রামের সবার সঙ্গে বসে চিকেন খেয়েছিল তাতে সে অসুস্থ হয়ে গেছে। এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে আদিত্যর। এমনি হয়ে যায়নি তো যে সেই অসুখটা যেটা গ্রাম আর শহরে চিকেন খাওয়ার জন্য হচ্ছে, সেই অসুখটা আমাদের আদিত্যর হয়ে যায়নি তো? সন্ধ্যের সময় কিছু বন্ধুরা আদিত্যের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে, কেননা সে অনেকদিন ধরে স্কুলে যাচ্ছিল না। হ্যালো আদিত্য, কেমন আছো তুমি? যখন আদিত্য যুবরাজের সঙ্গে হাত মেলাচ্ছিল তখন যুবরাজ দেখে যে তার হাতে তো বিদঘুটে ভাবে দাগ হয়ে গেছিল। তোমার হাতে কি হয়েছে? তোমার আবার ওই ভাইরাসের অসুখ হয়নি তো? যুবরাজ আদিত্যের মাকে, আন্টি, একে তাড়াতাড়ি ডক্টরকে দেখান। এমনি হয়নি তো যে ভাইরাসের অসুখ হয়ে গেছে? বন্ধুরা, আদিত্য থেকে দূরে থাকো। এমনি আবার না হোক যে অসুখ আদিত্যের হয়েছে সেটা আমাদেরও হয়ে যাক। যুবরাজ হঠাৎ করে নিজের হাত দেখে চুপ হয়ে যায়। এই দেখো, এর মতন দাগ আমার হাতেও এসে গেছে। বাপ রে, আমারও ওই অসুখই হয়ে গেল। যুবরাজ নিজের বাড়ি যায় আর নিজের বাবাকে বলে, বাবা, বাবা, দেখো না আমার হাতে কিরকম দাগ হয়ে গেছে। হাতিতে এখনই গ্রাম থেকে এসেছে, আমি তাকে দেখার জন্য ওর বাড়ি গেছিলাম, আর আমি ওর সাথে যেই হাত মেলালাম এই কিছুক্ষণ পরে এই দাগ আমার হাতেও এসে গেল। বাবা, তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না, আমার নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছে। যুবরাজ নিজের বাবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তার বাবা ভয় পেয়ে যান আর তাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যান। ডক্টর, ডক্টর, এর কি হয়ে গেল? তাড়াতাড়ি চেক করুন না। এ তো অজ্ঞান হয়ে গেছে। ডক্টর চেক করতে করতে, শুনুন, কি খেয়েছে? না না ডক্টর, এ বাইরের কোনো জিনিসই খায়নি। নিজের বন্ধুর সাথে দেখা করতে গেছিল, আর ওইখানে যখন সে ওর সাথে হাত মেলালো তো তার হাতেও এই দাগগুলো দেখেছিল। তাড়াতাড়ি ওর হাতেও চলে আসলো। ডক্টর বাবু, এটা কেমন অসুখ? আমার ছেলে ভালো হয়ে যাবে তো? এইটা অনেক সাংঘাতিক রোগ। এটা ছোঁয়াচে রোগ। এটা হাত মেলালে মাংস টাংস খেলেই হচ্ছে। ডক্টর যুবরাজকে ইঞ্জেকশন দেন আর বাবা তাকে বাড়ি নিয়ে এসে যান। যুবরাজের অসুখের কথা সব বন্ধুদের মধ্যে ছড়িয়ে যায়। সব লোকেরা তার বাড়ি আসতে ভয় পেতে লাগলো, কিন্তু আদিত্যের খুব চিন্তা হচ্ছিল, কেননা এই অসুখ ওর জন্যই যুবরাজের হয়েছিল। আর আদিত্য ভাবতে থাকে যে কি করবে, কেননা ওর যা অসুখ হয়েছে সেই অসুখ যুবরাজেরও হয়ে গেছে। আদিত্য নিজের ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করে। তখনই তার পাশে থাকা
ওষুধের শিশির থেকে আওয়াজ আসে। আদিত্য, এইদিকে দেখো, আমি তোমার সাহায্য করব, ভয় পেও না। আদিত্য এদিক ওইদিক দেখতে থাকে। তখনই সে এক ওষুধের শিশিকে নড়তে দেখে। তুমি বলতে পারো তুমি আমার সাহায্য কি করে করবে? শোনো আদিত্য, কাল যখন রোদ বের হবে তখন তুমি এই শিশিতে জল ভরে রোদে রেখে দিও। 10 মিনিট পরে সেই জল তুমি খেয়ে নিও আর নিজের বন্ধুকেও খাইয়ে দিও। আর কিছুক্ষণ রোদেই থেকো, কেননা তোমার যা রোগ হয়েছে সেটা অনেক ভয়ঙ্কর অসুখ, আর এইটা অন্য কারণ না হোক, তাই আমি তোমার সাহায্য করতে চাই। সকাল হতেই আদিত্য সেই শিশিতে জল ভরে রোদে রেখে দেয় আর ঘড়ি দেখতে থাকে। যেই 10 মিনিট হয়ে যায় সেই শিশির থেকে জল খেয়ে নেয় আর একটু জল বাঁচিয়ে নেয় নিজের বন্ধু যুবরাজের জন্যে। আর কিছুক্ষণ রোদে বসে। আদিত্য যেই জলটা খায় তার সব দাগ হাত থেকে অদৃশ্য হয়ে যায় আর সে ঠিক হয়ে যায়। নিজে ঠিক হওয়ার পরে সেই ওষুধের শিশি নিয়ে দৌড়ে যায়, যুবরাজের ঘরে যায় আর তাকে সব কথা জানায় আর তাকে সেই জল খাইয়ে দেয়। যুবরাজের অসুখও ঠিক হয়ে যায়। ওষুধের শিশি, তুমি আমার অনেক সাহায্য করেছো, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি জানতে পারি এই রোগের সাথে রোদের কি সম্পর্ক আছে? রোদ থেকে আমরা শক্তি পাই। আমাদের কখনো কখনো শরীরকে রোদ দেখানো উচিত, কিন্তু আমরা যতটা সহ্য করতে পারি ততটাই। অনেক রোগ এমন হয় যে রোদ নিলে ঠিক হয়ে যায়, অনেকবার ডক্টররাও বুঝতে পারে না। আর শিশির কথা শুনে আদিত্য যুবরাজ নিজের বন্ধুদের কাছে যায় আর তাদের নিজের ঠিক হওয়ার খবর দেয় আর তার সঙ্গে তাদের রোদের ব্যাপারে সূচনা দেয়। তো বাচ্চারা, আমরা এই গল্পের থেকে এইটা শিখি যে আমাদের কখনো কখনো রোদে খেলা উচিত। রোদ আমাদের শরীরের জন্য অনেক দরকারি।